আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রাচীন বাণিজ্যিক নগরী গোমস্তাপুর উপজেলার রাজধানী এবং আমার মামা বাড়ি এলাকা রহনপুর থেকে। আজকের এই ভিডিওতে আমি রহনপুরের ছোট ছোট কিছু ইতিহাস এবং বিশেষভাবে রহনপুরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমি এখন আছি গোমস্তাপুর উপজেলার একমাত্র সরকারি কলেজ রহনপুর ইউসুফ আলী কলেজে। এই কলেজের প্রতিষ্ঠাতা জনাব ইউসুফ আলী মহাজন প্রতিষ্ঠাকালে প্রায় 50,000 টাকার মতো দান করে নিজ উদ্যোগে এবং স্থানীয় মানুষজনের দানকৃত প্রায় 23 বিঘা জমির ওপর এটার প্রতিষ্ঠা কার্যক্রম শুরু করেন। বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ে প্রায় 4,000-এর মতো শিক্ষার্থী একসাথে পড়ালেখা করতে পারে। আমি এখন আছি রহনপুর এবি অর্থাৎ আহমেদ বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে। এটা প্রতিষ্ঠিত হয় 1942 সালে, অর্থাৎ ব্রিটিশ শাসনামল, মুক্তিযুদ্ধ সহ আরও অনেক রহনপুরের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষ্য বহন করে এই বিদ্যালয়টি। ভিডিওর এই অংশে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আনুমানিক 1939 খ্রিস্টাব্দে ব্রিটিশদের উদ্যোগে মালদহ শিক্ষা বোর্ডের অধীনে তৎকালীন বাঙাবাড়ি ইউনিয়নের আলীনগর গ্রামে মাইনর ইংলিশ স্কুল নামে একটি স্কুল প্রায় 15-20 জন ছাত্র নিয়ে প্রথম পথ চলা শুরু করে, যা এই প্রতিষ্ঠানটির একদম প্রথম ধাপ। পরবর্তীতে বিদ্যালয়টি মকরমপুর গ্রামে স্থানান্তরিত হলে এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিগণ বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের কথা ভেবে তৎকালীন জমিদার শওকত আরা কুলসুম বেগম ওরফে কানিজ হোসেন আহমেদী বেগমকে পুনর্ভাবা নদীর তীরে এই ফাঁকা জায়গাটি স্থায়ীভাবে দান করার বিশেষ অনুরোধ করেন এবং তিনি এতে রাজি হয়ে প্রায় 15 বিঘা জমি দানও করেন। অতঃপর রহনপুর মাইনর ইংলিশ স্কুল আবার স্থানান্তরিত হয়ে চলে আসে আহমদী বেগমের দানকৃত এই জমির ওপর এবং 1942 সালে তার নামানুসারেই পথ চলা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। 1952 সালে ভাষা আন্দোলনের সময় ঢাকার সাথে সাথে রহনপুর এবি স্কুলের ছাত্ররাও রহনপুরের মেঠোপথ রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত করেছিল। এরপর 69-এর গণ অভ্যুত্থান ও 71-এর মুক্তি সংগ্রামেও এই বিদ্যালয়টি মুক্তিযোদ্ধারা নানাভাবে ব্যবহার করেছিলেন। এরপর 1987 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য হেলিকপ্টার নিয়ে এই বিদ্যালয় প্রাঙ্গণে অবতরণ করেন এবং সেদিনই এই বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেন। রহনপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশ ভারত সীমান্তে অন্যতম রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে। বর্তমানে এটি একটি সচল ট্রানজিট হিসেবে কাজ করছে, যেটা ভারতের মালদহ জেলার সিংহাবাদ রেলওয়ে স্টেশনের সাথে যুক্ত আছে। 1978 সালের 15 আগস্ট সংঘটিত একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেপালে এ পণ্য পরিবহনের জন্য এই রেলপথটি ভারতে প্রবেশ করে। এই ট্রানজিট পয়েন্ট নেপাল থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত সরাসরি কোনো প্রকার ট্রান্সশিপমেন্ট চার্জ ছাড়াই ব্যবহৃত হয়। বর্তমানে এই স্টেশন থেকে সারাদিনের লোকাল ও কমিউটার মিলিয়ে বেশ কয়েকটি ট্রেন রাজশাহী, ঈশ্বরদী ও খুলনা রুটে চলাচল করে।
আমরা এখন আছি রহনপুরের ঐতিহ্যবাহী সোমবারের হাটে, যেটা পুনর্ভবা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে। তবে বর্তমানে এই হাটের চিত্র দেখে প্রাচীন সেই রমরমা বাণিজ্যের ধারণা করা কোনোভাবেই সম্ভব নয়। এটা একসময় বাংলাদেশের সবচেয়ে বড় হাটগুলোর একটি ছিল। তবে কালের বিবর্তন ও বাণিজ্য ব্যবস্থার আধুনিকায়নে এই হাট প্রায় বিলুপ্তির পথে। একসময় আশপাশের অঞ্চলসহ দূর দূরান্ত থেকে এই হাটে বড় বড় বজরা নৌকার মাধ্যমে মানুষ এখানে পণ্য কেনাবেচা করতে আসতো। এই হাটের কারণেই রহনপুর বাণিজ্য নগরী হিসেবে খ্যাত এবং বর্তমানে স্টেশন বাজার ও বড় বাজার গড়ে ওঠার পেছনে এই হাটের ব্যাপক ভূমিকা রয়েছে। বর্তমানেও এই হাট আশপাশের অঞ্চলের তুলনায় অনেক বড় এবং বিভিন্ন এলাকা থেকে এখনও মানুষ প্রায় সকল ধরনের পণ্য ক্রয় ও বিক্রয় করতে আসেন। আমরা এখন আছি এলাকার প্রায় সবার পরিচিত নওদা বুরুজ বা ষাড় বুরুজে। রহনপুরের স্থানীয় তরুণ প্রত্নতাত্ত্বিক গবেষক মাহের ইয়াসির ভাইয়ের সহযোগিতায় আমরা এখানকার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। আনুমানিক 1178 থেকে 1206 খ্রিস্টাব্দে রহনপুরে একটি বাণিজ্য নগর হিসেবে জনপ্রিয়তা লাভ করলে রাজা লক্ষণ সেন রহনপুরেই গড়ে তোলেন সুরম্য অট্টালিকা। ইতিহাসে পরিচিত নদিয়া অঞ্চলটিও এই স্থাপনাগুলোর কাছাকাছি অবস্থিত। নদিয়া থেকেই এই জায়গাটির নাম নওদা হয়ে যায়, আর নওদা থেকেই নওদা বুরুজ। ইতিহাসবিদরা বলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই পথেই বাংলায় আগমন করলে লক্ষণ সেন পালিয়ে যান। এরপর প্রাসাদটি দখলে নেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। সম্ভবত সেই সময়েই এই অট্টালিকার নাম দেওয়া হয় শাহ বুরুজ। শাহ শব্দের অর্থ বাদশাহ আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা। পরবর্তীতে বিকৃত হতে হতে এটি বর্তমানে ষাড় বুরুজ নামেই পরিচিত। নওদা বুরুজের পাশ ধরে কিছু দূর এগোলেই সাঁওতাল সহ বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের একতল ও দ্বিতল বিশিষ্ট মাটির তৈরি বাড়ি চোখে পড়বে, যেগুলোর দেয়ালে চমৎকার আলপনায় আঁকা সুনিপুণ চিত্র দেখতে পাওয়া যায়। দেখছেন নওদা বুরুজ থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই অষ্টভুজী সমাধিসৌধ। এটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে অন্যতম অষ্টভুজী ভবনের নিদর্শন। অষ্টকোণাকার নির্মিত ওই ক্ষুদ্র সমাধিসৌধের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে রয়েছে 4টি খিলানযুক্ত প্রবেশপথ। ভালোভাবে এই ভবনের দিকে দৃষ্টিপাত করলে এটা নির্মাণ সমৃদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রতি দরজার উপরে 9টি করে খিলান, দরজার নকশা, অঙ্কিত শাপলা, অভ্যন্তরে গম্বুজ ও নিম্নদেশের বিচিত্র নকশা, ছোট ছোট কুলুঙ্গি ফুল এবং গম্বুজের পার্শ্বদেশের পদ্ম ফুল সবকিছু আপনাকে ভাবিয়ে তুলবে। প্রাচীন এই সমাধিসৌধটি স্থাপত্য শৈলীগত দিক থেকে সপ্তদশ শতাব্দীর দিকে মোগল রীতিতে নির্মিত বলে অনুমিত হয়। এটি নির্মাণের উদ্দেশ্য একদম পরিষ্কারভাবে না জানা গেলেও স্থানীয়ভাবে ধারণা করা হয় এটি কোনো বিশেষ ব্যক্তির সমাধিসৌধ ছিল। এই ভবনের চারপাশে প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অজস্র মৃৎপাত্র, প্রাচীর ইট ও পাথরের ভগ্নাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও জমি কর্ষণ করতে গেলে প্রাচীর ইট ও পাথরের ভগ্নাংশ বের হয়ে পড়ে। এ থেকে বোঝা যায় এখানে দূর অতীতে সারিবদ্ধ সুসজ্জিত প্রচুর ইমারতের অস্তিত্ব ছিল। রহনপুরের গুরুত্বপূর্ণ একটা কৃষি অঞ্চল এবং জনপ্রিয় পর্যটন স্পট রামদাস ও চুরাইল বিল, যেটা ভারত বাংলাদেশ সীমান্তের সাথে সরাসরি সংযুক্ত। রহনপুর, রাধানগর ও আলীনগর ইউনিয়নের বিস্তৃত অঞ্চল নিয়ে এ বিলের ব্যাপ্তি। প্রতি বছর বর্ষার শুরুতে বিলের মাছ দিয়ে প্রবাহিত সীমান্ত নদী পুনর্ভবার দুকুল ছাপিয়ে বিলটি জলমগ্ন হয়ে পড়ে, পরিণত হয় ছোটোখাটো একটা সমুদ্র সৈকতে। আশপাশের অঞ্চলের অনেক মানুষ এখানে বর্ষায় নৌকা ভ্রমণ ও আশপাশের দৃশ্য উপভোগ করতে আসেন। মানুষের সাথে সাথে
শীতকালে এখানে অনেক অতিথি পাখিদেরও দেখা পাওয়া যায়। রহনপুর হলো মূলত বরেন্দ্র ও দিয়াড়া অঞ্চলের সংযোগস্থল, তাই এখানকার জমি ও সংস্কৃতিতে নানা রকম বৈচিত্র্য লক্ষ্য করা যায়। রহনপুর সম্পর্কে জানতে গিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ প্রাচীন ইতিহাসের সাথে পরিচিত হয়েছি, যেগুলো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। পরবর্তীতে হয়তো সেগুলো সংযুক্ত করার চেষ্টা করব। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এতক্ষণ সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।